আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব সাইকোলজি, দ্যাট মিন্স মনোবিজ্ঞানে এ প্লাস পাওয়ার সবচেয়ে সহজ কিছু উপায়সমূহ। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখিয়েছি যাদেরকে আমি ইভেন পড়িয়েছি বা পড়াচ্ছি, তারা একটা কথাই সবাই বলে, স্যার মনোবিজ্ঞানে কিভাবে খুব সহজে এ প্লাস পাওয়া যায়। আমি নিজেও কিন্তু মানবিক বিভাগের একজন শিক্ষার্থী ছিলাম এবং আমিও কিন্তু সাইকোলজিতে এ প্লাস নিশ্চিত করতে পেরেছিলাম কিছু কিছু সুপার ট্রিক্স বা কিছু কিছু স্টেজেস ফলো করে। সো আজকে আমি সেই ট্রিক্স এবং স্টেজেসগুলোই আর কি তোমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সো লেটস ফলো। দেখো, ফার্স্ট অফ অল আমাদের যেটা খেয়াল রাখতে হবে, সংজ্ঞা মুখস্থ না করে আমরা কিওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করব। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? যখন আমি ধরে নিলাম একটা এক্সাম্পল বললাম যে মনোবিজ্ঞান হচ্ছে মানুষ এবং প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। সো একজন স্টুডেন্ট যখন অ্যাট দ্য সেম টাইম সে ওটা মুখস্থ করতেছে এবং একই সাথে আরেকটা স্টুডেন্ট যখন সেখানে কিওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করতেছে যে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। সো এখানে বিহেভিয়ার, আচরণটা কি মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়াটা বলতে কি বোঝায়, ইভেন বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়। সো এই কি পয়েন্টগুলো যারা বুঝে বুঝে সংজ্ঞাটা আসলে ধরতে পারবে তারাই কিন্তু পরীক্ষায় খুব সহজে একটা ভালো নম্বর সিকিউর করতে পারে। অনেক সময় দেখা যায় কি একই সেম ডেফিনিশন একটা স্টুডেন্ট লিখছে, তাকে এক পূর্ণাঙ্গ মার্ক দেওয়া হচ্ছে না, কিন্তু তাকে দেওয়া হচ্ছে ওখানে কত, হাফ বা সামথিং এলস, কিন্তু আরেকটা স্টুডেন্ট কিন্তু এক পেয়ে যাচ্ছে। সো সংজ্ঞায় কিন্তু নম্বর কমে যায়। আমরা যদি এইটা চিন্তা করে রাখি যে একটা ওয়ার্ডে কোনো একটা ডেফিনেশন দিয়ে দিলেই ওই ডেফিনেশনের জন্য টিচার আমাকে এক দিয়ে দিবে, না, সংজ্ঞাতেও কিন্তু নম্বরের পার্থক্য তৈরি হয়। সেকেন্ড যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে তা হলো উত্তরের শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা আমার কাছ থেকে টিচার বা এক্সামিনার প্রত্যাশা করছে, অ্যান্সারের মধ্যে যেটা লাইং যেই সাবজেক্টটা, ওইটা শুরুতেই জন্য আমরা বলে দিই। সো উদ্দীপকে যদি আমাদের শিক্ষণ বা স্মৃতি বা প্রেষণা বা আবেগ যে বিষয়ের প্রতি ইঙ্গিত করা হোক না কেন, আমরা ফার্স্টের লাইনেই বলে দিব যে উদ্দীপকে ইঙ্গিত করা হয়েছে এই বিষয়ের প্রতি। সো এইটা যদি আমরা প্রথমেই এনশিওর করে দিই তাহলে কিন্তু আমার 50% মার্ক একেবারে সিকিউর, তাই না? কোনো টিচার কিন্তু শুরুতে আগে কি দেখে, খাতা ইভ্যালুয়েট করতে গেলে আগে দেখে অ্যান্সারটা তার চোখে পড়ছে কিনা। যদি ফার্স্টেই অ্যান্সারটা তার চোখে পড়ে তাহলে কিন্তু পরবর্তী যে পুরো স্ক্রিপ্টটা, অ্যানালাইসিস বা এক্সপ্লানেশনটা সে কিন্তু পড়ার আগ্রহ প্রকাশ করে। এবং শুরুতেই যদি ইভ্যালুয়েটর এটাই দেখে যে প্রথমে যে বিষয়ের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, সাপোজ যদি শিক্ষণের প্রতি ইঙ্গিত করা হয় এবং আমি যদি ওখানে বিস্মৃতি নিয়ে ব্যাখ্যা করে দিয়ে আসি, শুরুতেই বলে যে বিস্মৃতি নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কিন্তু এখানে আমাকে একেবারে 0 নম্বর দিয়ে দিবে। সো সবসময় আমরা চেষ্টা করব উদ্দীপকে যে বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে সেই বিষয়টা একদম ভেরি ফার্স্ট লাইনে একটু বোল্ড করে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা। থার্ড যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে তা হলো রেগুলার লাইফ রিলেটেড এক্সাম্পলস আমরা ব্যবহার করব। হ্যাঁ, মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি যে মানুষ ও প্রাণীর যে আচরণগুলো, এখন আমরা মানুষ অ্যাট দ্য সেম টাইম আমরা বায়োলজিক্যাল অ্যানিমাল এবং আমরা সোশ্যাল অ্যানিমাল, আমরা জৈবিক এবং সামাজিক প্রাণী। সো মানুষের থেকে নিম্নতর যে প্রাণীগুলো রয়েছে যাদের উপর বিভিন্ন মনোবিজ্ঞানীরা কি করেছেন, বিভিন্ন কি বলবো এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ পরীক্ষণ তারা পরিচালনা করেছেন। সো এইরকম রিলেটেড যেমন ইঁদুর বা বিড়াল বা শিম্পাঞ্জি নিয়ে কিন্তু থর্নডাইক বা এটসেট্রা এটসেট্রা অনেকে কিন্তু আলোচনা করেছেন। সো আমরা যদি কোনো একটা টপিক জাস্ট লাইক এই যে শিক্ষণ বা আবেগ নিয়ে যদি আসে, তাহলে কিন্তু এখানে প্রাণীদের নিয়ে লেখার কোনো স্কোপ নেই। এখানে যদি আমাদের উদাহরণ দিতেই হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু হিউম্যান রিলেটেড, অ্যান্ড নট ইভেন দ্য হিউম্যান রিলেটেড বাট অলসো রিয়েল লাইফ এক্সাম্পলস আর রেগুলার লাইফ রিলেটেড এক্সাম্পলসগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে কিন্তু যে খাতা মূল্যায়ন করছেন সে নিজেও বুঝতে পারবেন যে না, যে স্টুডেন্টটা খাতা এটা উপস্থাপন করেছে সে আসলেই টপিকটা ধরতে পেরেছে, কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার এবং সে আমার কাছে খুব সুন্দরভাবে কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং প্রিসাইজলি রিপ্রেজেন্ট করতে পেরেছে। সো এখানে কিন্তু খাতায় নম্বর হিউজ ডিফারেন্স, এখানে হিউজ ডিফারেন্স চলে আসে। আমি বিভিন্ন রকমের খাতা মূল্যায়ন করেছি বিভিন্ন স্টুডেন্টদের। সো আমার কাছে আমি অ্যাজ এ এক্সামিনার হিসেবে আমার আউটলুক থেকে আমি বলেই দিলাম যে আসলে টিচাররা কিভাবে খাতাটা এক্সামাইন করে। ফোর্থ যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে, পয়েন্টস ও ডায়াগ্রাম ব্যবহার করা। অনেক সময় আমরা দেখি যে বিস্মৃতির কিছু কারণ আছে, আবার স্মৃতিকে উন্নত করার কিছু কৌশল আছে, মানুষের আবেগ রয়েছে, বিশেষ করে তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি, মস্তিষ্কের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যদি বলে মস্তিষ্কের প্রকারভেদগুলো দেখাও, সম্মুখ বা মধ্য মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক বা মস্তিষ্কের কি কি অংশ রয়েছে এটসেট্রা, বা আমাদের স্নায়ুতন্ত্রের যে দুইটা বিভাগ সেটা চার্টের মাধ্যমে দেখাও। এখন ওইখানে আমরা যদি ডায়াগ্রাম ব্যবহার করি তাহলে কিন্তু অ্যাট দ্য সেম টাইম
আমাদের সময় বাঁচছে এবং আমাদের টিচার কিন্তু খুব সহজেই বুঝতে পারছে যে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমি অবগত রয়েছি। কিন্তু যেই স্টুডেন্টটা লিখে লিখে প্রতিটা পয়েন্ট অর্থাৎ 4 কোণা বক্স করে যদি হাইলাইট করে লিখতে যায়, তাহলে কিন্তু ওই এক্সপ্লানেশনের পিছনে তার প্রত্যেকটা পয়েন্টে 2 লাইন করে চলে যাবে। অ্যাটলিস্ট তাকে 2 লাইন লিখতে হবে, বোল্ড করতে হবে, নিচে হাইলাইট করতে হবে। এখানে কিন্তু অনেক বেশি সময় আমাদের চলে যাবে এবং টিচারও কিন্তু খুব বিরক্ত বোধ করবেন। সো আমরা অবশ্যই ডায়াগ্রাম ব্যবহার করব। এবং এই যে টপিকগুলোর কথা বললাম, স্মৃতিকে কিভাবে উন্নত করা যায়, বিস্মৃতির কারণগুলো, এই টপিকগুলো আমরা অবশ্যই অবশ্যই পয়েন্ট আকারে লিখবো। যদি আমরা 10টা 12টা 15টা পয়েন্ট না লিখতে পারি, অ্যাটলিস্ট সর্বনিম্ন আমরা যদি 5টা পয়েন্ট লিখি এবং প্রত্যেকটা পয়েন্টের পেছনে 2 লাইন করে আমরা এক্সপ্লেনেশন দাঁড় করানোর চেষ্টা করি। ওকে, এবং লাস্ট যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো শেষ লাইনে একটা টেক্সট বুক স্টাইলে কনক্লুশন আমাদের ড্র করতে হবে। আমরা যেমন টেক্সট বুকে সংজ্ঞা পড়তে গিয়ে বা বিভিন্ন ধরনের আলোচনা করতে গিয়ে, যেমন শুরুতে আমাদের একটা আলোচনা রয়েছে যে মনোবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়, এখানে কিন্তু একটা এক্সাম্পল কিন্তু রয়েছে, বা মনোবিজ্ঞানকে কেন জৈব সামাজিক বিজ্ঞান বলা হয়, এটা ভেরি ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট পেপারে আলোচনা করা হয়েছে। এই সকল আলোচনার শেষে যুক্তি প্রতিযুক্তি বা বিচার বিশ্লেষণের শেষে লাস্টে গিয়ে কিন্তু বলে, সুতরাং মনোবিজ্ঞানকে জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে কি করা যায়, আখ্যায়িত করা যায়, চিহ্নিত করা যায় বা অভিহিত করা যায়। সো এই যে টেক্সট বুক স্টাইলে যে কনক্লুশনটা দেওয়া আছে, এটা যদি কনক্লুশনটা আমরা দিয়েই লাস্টে সকল অ্যানালাইসিসের পরে রিপ্রেজেন্টেশন করে দিলাম, লাস্টে কনক্লুশনটা ড্র করলাম যে অতএব বা সুতরাং, এই যে ওয়ার্ডগুলো এগুলো ব্যবহার করে উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, বাকিটুকু আমরা লিখে দেব কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী, অ্যান্সার অনুযায়ী। সো এখানে টিচারের সাইকোলজিটা কিভাবে ইনফ্লুয়েসড হয়, যে টিচার নিজেও কিন্তু ওই বইটা পড়ে এসেছে, ইভেন টিচার যাদের পড়াচ্ছে সে কিন্তু ওই বই দিয়েই পড়ায়, তাই না? বাজারে এরকম পরিচিত কিছু বই রয়েছে এবং প্রতিটা বইয়ের অ্যান্সারিং প্যাটার্ন বা আলোচনার যে প্যাটার্নটা ওইভাবেই আসলে রয়েছে একইভাবে। সো আমরা যখন ওই টাইপের স্ট্র্যাটেজি ফলো করব, তখন টিচার নিজেও বুঝবে, অর্থাৎ সে পড়ার সময় নিজে মনে করবে যে আরে আমি তো এই বইতে এই ধরনের কনক্লুশন বা এই ধরনের আলোচনা দেখেছি। তখন টিচার আসলে বুঝতে পারবে না এই স্টুডেন্টটা আসলে বই পড়েছে, তার কাছে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে এবং সে খুব সুন্দরভাবে আমার কাছে রিপ্রেজেন্ট করতে পেরেছে। সো এই ছিল মনোবিজ্ঞানে এ প্লাস পাওয়ার সবচেয়ে সহজ 5টি উপায়। আমি আশা করি এই 5টা উপায় যদি কেউ পরীক্ষার খাতায় ফলো করে, তাহলে তার নাম্বার বহু অংশে কিন্তু বেড়ে যাবে। ওকে, সো তোমরা যারা চিন্তা করছো যে মনোবিজ্ঞানে একটা গুড মার্ক আমরা সিকিউর করব, সো সেই ক্ষেত্রে তারা নিঃসন্দেহে আমাদের যে একাডেমিক কোর্সটা রয়েছে আর্টস কমের পক্ষ থেকে, একাডেমিক কোর্স মানবিক বিভাগের জন্য, তোমরা চোখ বন্ধ করে এই কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। কারণ আমরা এই কোর্সের যত ক্লাসগুলো রয়েছে, কনসেপচুয়াল ক্লাস, সবগুলো ক্লাসে কিন্তু আমরা এরকম শর্ট ট্রিক্স এবং টিপসগুলো ব্যবহার করে স্টুডেন্টদের সহজে বোঝানোর চেষ্টা করেছি। সো যারা যারা ভর্তি হতে চাও তাদের জন্য লিঙ্ক থাকছে কিন্তু কমেন্ট বক্সের প্রথম কমেন্টে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।